এবং এগুলো সবই মূল্যবান কথা। যেমন ধরেন এই অবকাঠামো নির্মাণ, টিয়ার খাবিকা, এগুলোর ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির কথা বলেছে। আর হচ্ছে এগুলো আপনাদের সাথে আলোচনা করে প্রকল্প নেওয়ার কথা বলেছেন। কেমন সম্মানের কথা অনেকে বলেছেন, সম্মানের একটা সর্বোচ্চ সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণ করেছেন। মোটরসাইকেলের কথা তো উনি নিজেই রিফারেন্স করলেন। আপনাদের এগুলো মানে বাস্তব অবস্থা বিবেচনা করে এইসব কথাগুলো উনি নিজেই রিফিউজ করলেন। ভবনের কথা বলেছেন, অনেক ইউনিয়ন পরিষদের ভবন নাই বা আপনাদের বসার সুযোগ নাই, সুবিধা নাই, এগুলোর কথা বলেছে। তারপরে ঢাকায় যারা আসবেন, ঢাকায় আসলে আপনারা কোথায় উঠবেন, আপনার নিজস্ব কোনো ঠিকানা নেই, সেটা একটা জিনিস, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সরকার করে দিবে না। এটা আপনাদেরকে, এই যে 55,000 সদস্য আছেন আপনারা, এই 55,000 সদস্যরা যদি মনে করেন আপনারা করবেন, অবশ্যই এটা করা সম্ভব। এটা স্যার 22 থেকে করবো, আপনি দোয়া করবেন। হ্যাঁ, এটা 22 থেকে করতে হবে, আর 22 সম্পত্তি হবে, তাই না? আর সরকার শুধু জায়গা বরাদ্দের জন্য যেটাই করুক, এটা পরের কথা। সরকার মনে জায়গা বরাদ্দ দিলই না, জায়গা বরাদ্দ না, এটা আমরা মনে করেন সরকার জায়গা বরাদ্দ দিলই না, চেষ্টা করলেন, নাহলে আপনি কি আমরা চেষ্টা করছি, হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বলতেছি, এটা করবে, হয়ে যাবে যেভাবে হোক। আচ্ছা, এখন টিয়ার খাবিকা এইবার বাইরে কিন্তু আমরা যেতে পারছি না, এটা একটা কিন্তু আমাদের জন্য সীমাবদ্ধতা। টিয়ার খাবিকা সার্টিফিকেট, এই মৃত্যু সনদ, জন্ম সনদ, এর বাইরে কিন্তু আমরা যাচ্ছি না। সেবা আর কি আছে? একজনে শুধু বলেছেন, বিশেষ করে সরাফ সাহেব চাঁদপুরের, যে স্বাস্থ্য শিক্ষা, আমি তার সাথে যুক্ত করব কৃষি, মৎস্য, পশু সম্পদ, ডিজিটাল বাংলাদেশের যেসব জিনিসগুলো, অনেক কিছু জিনিস আপনাদের হাত দিয়ে হওয়া উচিত। কিন্তু কতগুলো বিষয়ের মধ্যে আপনি আটকা পড়ে গেছেন, এগুলোর থেকে আর বেরোতে চান না, বা এগুলোর মধ্যেই ঘুরে ফিরে থাকেন। এটাকে আরও বিস্তৃত করতে হবে, আপনার দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করতে হবে, যে টোটাল ইউনিয়নের ডেভেলপমেন্ট, প্রশাসন, আইনশৃঙ্খলা সব কিছু রক্ষার জন্য ইউনিয়ন পরিষদ কীভাবে আগাতে পারে, ওইভাবে চিন্তা করতে হবে। আর এখন খালি আপনি মেম্বারের স্বার্থ দেখলে তো হবে না। মেম্বার এটা জনগণের জন্য। আপনারা আপনাদের কথাগুলোকে আগে নিয়ে আসেন। জনগণের কথাগুলো কোথায় যায়? এখানে যদি জনগণ থাকতেন, তারা কিন্তু অন্য কথা বলতেন। আমরা ডাকবো, জনগণকেও ডাকবো, ওদের কথাও শুনবো, সাধারণ মানুষের কথাও শুনবো। সুতরাং এখন সরকারকে যখন জবাবদিহি করতে হয়, আপনাদেরকেও কিন্তু জবাবদিহির হাতে আসতে হবে। আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, শপথ নেব আমরা, আপনাদেরকেও কিন্তু জবাবদিহির হাতে আসতে হবে। আমি আপনাদের কথাগুলো খুবই শুনেছি, এবং আপনারা যে কথাগুলো বলেছেন, এগুলো সমস্যা থেকেই বলেছেন। যে সমস্যা আপনি ফেস করছেন, সেই সমস্যা থেকেই কথাগুলো বলেছেন। যেমন ভাতা তো এটা সম্মানী, এটা কি সম্মানী না অসম্মানী? এটা ঠিকই, হ্যাঁ, কিন্তু এটাই বা কেন দিবে, আমি সেটা জাস্টিফিকেশন খুঁজে পাচ্ছি না। এখানে আপনাদের দায়িত্বটাকে ফুল টাইম না পার্ট টাইম, এরকম কোনো বিধান নেই। আপনি যদি ফুল টাইম কাজের লোক হন, ফুল টাইমের বেতন তো ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসারের সমান হবে। আপনি যদি পার্ট টাইম হন, তাহলে এটা ভাতা দিলে চলবে। তা আপনার কাজটা কী, এটা আইনে কিন্তু ডিফাইন করে দেয়নি। এই জন্য ডাবল টাইম করে আপনি এই জন্য সারাদিন, আর আপনারা সারা রাত দিন খাটলেও এটার কিন্তু কোনো রেকর্ড নাই, এবং এটার কোনো, আপনার এই কাজটা আইনত কাজ কি আইনের বাইরের কাজ, এটা আইন বহির্ভূত কাজ আপনি করছেন। মানে আইনে আপনাকে বাধা দেয় নাই, আপনি আইনে না থাকলেও জনগণের ডাকে সাড়া দিচ্ছেন, কিন্তু এটার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নাই। আপনি যে রাত্রে উঠে গেলেন, এটার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নাই। তাহলে আমাদের যেটা মেম্বার, যারা সারা দেশের মেম্বার, চেয়ারম্যান, দুজনকে আমি বলবো, যারা সারা দেশের একটা স্থিতিশীলতা রাখার জন্য তাদের অবদান অনেক বেশি। দেশটাকে স্থিতিশীল রাখা, মানুষজনকে শান্তিমতো রাখা। মনে করেন যে বিরোধ হচ্ছে, এই মীমাংসা না করলে তো মাথা ফাটাফাটি হবে, রক্তপাত হবে, জীবন নাশ হবে। তাহলে এটা যে আপনারা প্রথমে থামাচ্ছেন, তাতে করে দেশের স্থিতিশীলতা রক্ষা হচ্ছে। তো এইটা কি আমি জাতীয় সরকারকে বোঝাতে পেরেছি যে এই মানুষগুলো আছে বলেই তোমরা শান্তিতে ঢাকায় রাজত্ব করতে পারছো? এই মানুষগুলো যদি না থাকতো, এই দায়িত্বটা না নিত নিজের থেকে, তাহলে এই তোমার থানা, পুলিশ, এই অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কিন্তু রক্ষা করতে পারতেন না, তারা পারতো না। এটা এই মানুষগুলো ভলেন্টারি, কোনো বেতন ভাতা ছাড়া রাত দিন এই কাজগুলো করছে, তাদের নিজেদের বিবেকের তাগিদায়, তার প্রতিবেশীকে রক্ষা করছে, তার হামসায়াকে রক্ষা করছে। হ্যাঁ, সুতরাং এই জিনিসটা কিন্তু জাতীয়ভাবে আমার স্বীকৃতির প্রয়োজন, যে এই কাজটাতে তারা করছেন। আর সরকারি কোনো কর্মচারী, তার 10টা 5টা অফিস, তারপর অফিসের পর তো কাউকে পাওয়া যাবে না। কিন্তু এই মানুষগুলো যাই আপনি সম্মানে দিচ্ছেন, অসম্মানে দিচ্ছেন, এরা কিন্তু 10টা 5টা কোনো অফিস করে না।
10টা 5টা অফিসের কোনো প্রয়োজন নেই। শুক্রবারেও তাদের কাজ, শনিবারেও তাদের কাজ, সপ্তাহে 7 দিন, 365 দিন বছরের মধ্যে, ঈদের দিনও। স্যার ঈদের দিন আরো হ্যাঁ, বেশি দেশ। ঈদের দিন বলেন, কোরবানির দিন বলেন, পূজার দিন বলেন, সব সময় কিন্তু তাদের কাজ করতে হচ্ছে। তাহলে এটা কিন্তু আবার হিউম্যানলি ইম্পসিবল। কেন? আমার আত্মীয় স্বজনের মধ্যে কয়েকজন চেয়ারম্যান মেম্বারকে আমি দেখেছি, তারা জমি জমা বিক্রি করে পুরা দেউলিয়া হয়ে গেছে, চেয়ারম্যানই করতে গিয়ে, মেম্বারই করতে গিয়ে। কিন্তু আর সাধারণ মানুষের পারসেপশন হচ্ছে চেয়ারম্যানই মেম্বারই করে তারা কিন্তু অনেক ধনসম্পদের মালিক হচ্ছে। এই ধারণাটা কেন হচ্ছে? এটা জাতীয়ভাবে যারা রাজনীতি করছেন তাদের অর্থ সম্পদ দেখে আপনাদেরকে মানুষে ওই সমান ওইভাবে ভাবছে, কিন্তু ওই জায়গায় কাজ করতে গিয়ে কিন্তু অনেক লোক ফতুর হয়ে গেছে। আমার জানা মতে আমি দেখেছি, আমি সাহায্য করে তাকে চিকিৎসা করাতে হয়েছে, শেষ পর্যন্ত তার গ্যাংরিন হয়ে গেছে, সে চিকিৎসা করাতে পারছে না। চেয়ারম্যান একসময় তার ব্যবসা বাণিজ্য ছিল চট্টগ্রামে, সব গেছে, হয়তো তার দোষও গেছে কিছু, কিন্তু কথা হচ্ছে এইখানে সময় দিতে গিয়ে তার ব্যবসায় সময় দিতে পারে নাই। ঠিক এখন দেশের মানুষের পারসেপশন চেঞ্জ হয়েছে, এক ধরনের একটা আপনারা এক ধরনের একজন প্রতিযোগীর সম্মুখীন হচ্ছেন। এটা কথা বলার সময় কিন্তু আপনারা যেন ঝগড়া করছেন, সুন্দর করে কথাগুলো বলাটা এটা একটা আর্ট, এটা শিখতে হবে। আমি কোনো একটা ফোরামে কথা বলতে গেলে ওখানে আমি কারোর বিরুদ্ধে যুদ্ধ করছি না। তো আমাদের নেতাদের একটা ধরনই হচ্ছে এরকম, মাইক পেলে নাকের 2 নাসারন্ধ্রা ফুলে যায়, চোখগুলো লাল হয়ে যায়, শব্দগুলো অনেক জোরে চিৎকার, ঝগড়া হচ্ছে না। আপনি একটা নীতি কথা বলতে আসছেন, সুন্দর করে আপনার কথাটা বুঝাতে আসছেন, এগুলো কেন করব? এখানে আমার কোনো শত্রু নয়, আমরা সবাই নিজের কথা নিজে শুনছি না, তাই না? কিন্তু অভ্যাস, এটা একটা অভ্যাস হয়ে গেছে, কারণ আপনারা খালি চাই 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 করেছেন, দেবো দেবো দেবো, এটা করেন নাই। এখন তো আপনি দেওয়ার জায়গায় আছেন, আপনি চাইছেন কার কাছে, যতটুকু পারেন ততটুকু দিতে হবে, দিতে না পারলে বাকিটা চাইবেন, ঠিক আছে? এই কালচার পরিবর্তন করতে হবে। আচ্ছা, এখন আমি আমার কিছু অন্য কথায় যাচ্ছি। আমরা যেভাবে চিন্তা করছি আপনারা তার ধারে কাছেও নাই, আমরা যেভাবে চিন্তা করছি সেটা আপনার ধারে কাছে নাই। সেই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা আরও পলিসি নিয়ে চিন্তা করুন। আপনারা খালি টিয়ার খাবিকা, গম, এই সালিশ বিচার, এগুলোর মধ্যে এমনভাবে আটকা গেছেন যে এর থেকে বেরোতে পারছেন না। আমি টিয়ার খাবি আর গমই চাই না, বা তুমি দাও গিয়ে এগুলা আমাকে, তুমি আমার যে জাতীয়ভাবে আমি রাজস্ব দিচ্ছি না সরকারকে, রাজস্বকে সরকার কোথায় টাকা পায়? আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় টাকা পায়? কার টাকা? তাদের পকেটের টাকা। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটাতে বাজেট হয়, এটা কোথেকে আসে? জনগণ থেকে আসে। বলেন, কথা বলেন, কোথেকে আসে এটা? হ্যাঁ, যত আপনি জনগণ না, আপনার এলাকায় জনগণ নাই। মনে করেন এই যে টেলিফোন, এই টেলিফোনের বিল দিচ্ছেন আপনি, আপনি একটা ইউনিয়নে বসবাস করেন, এই টেলিফোনের বিলটা কোথায় যায়? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে না? কোম্পানি নিচ্ছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে। আপনার এলাকাতে বিদ্যুৎ আছে, বিদ্যুতের খুঁটি গেছে আপনার উপর দিয়ে, বিলটা দিচ্ছেন না বিদ্যুৎ ব্যবহার করে? তো বিদ্যুৎ বিলের সাথে ব্যাট আছে না, ট্যাক্স আছে না? তো এগুলো আপনি দিচ্ছেন না? আচ্ছা, এরকম একটা একটা করে দেখলে আপনার যে লুঙ্গি গামছা যে কিনে, মনে করেন দামি কাপড়ের কথা বাদ দিলাম, সে কি ভ্যাট দিচ্ছে না? লুঙ্গি গামছাতে ভ্যাট আছে, তাহলে ভ্যাটের টাকাটা কোথায় যাচ্ছে? তাহলে আমি কোনো দয়া অনুদান চাচ্ছি না, আমি ট্যাক্সের শেয়ার চাই। ট্যাক্স যে জনগণ দিচ্ছে, 100 টাকা যদি ট্যাক্স আপনি নেন, আমাকে কত % দিবেন? লোকাল গভর্নমেন্টকে, ইউনিয়ন পরিষদ না, ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, টোটাল লোকাল গভর্নমেন্টের জন্য আপনার ট্যাক্সের শেয়ারিং কী, প্যাকেজ কী, পার্সেন্টেজ কী? সেটা আলাদা ভাই। হোল্ডিং ট্যাক্সটা সরকার নেবে না, এটা তো আপনি নেবেনই। সরকারের যে রেভিনিউ দিচ্ছে, সরকার থেকে যা পাচ্ছেন থোক বরাদ্দ বলে এরা, অনুদান বলে। আমি অনুদান বলতে রাজি না, থোক বরাদ্দ বলতে রাজি, এটা আমার পাও না। ট্যাক্স শেয়ারিং হবে আমার সাথে, ট্যাক্সের অর্থ আমার সাথে শেয়ারিং হবে। তো এই কথাগুলো তো আপনাকে ভাষা এভাবে বলতে হবে। সেই জন্য বলছি যে এই কমিশন রিপোর্ট দিলে যে সব কিছু হয়ে যাবে, এটা আমিও আশা করছি না, আপনারাও আশা করছেন না। রিপোর্ট দেওয়ার পরও আপনাকে আন্দোলনে থাকতে হবে, এই কথাগুলো বলতে হবে। আচ্ছা, এখন ধরেন আরও কিছু কথা বলি। এখন আমরা যেটা চিন্তা করছি, আপনি বাংলাদেশে শুধু লোকাল গভর্নমেন্ট আছে, আর দুনিয়ার কোথাও নাই স্থানীয় সরকার। স্থানীয় সরকার আপনার সংবিধানেই নাই, আছে কি জানেন? স্থানীয় শাসন। তো এখন সংবিধান কমিটির সাথে আমরা বসছি, তাদেরকে বললাম যে সংবিধানে লিখে দেন স্থানীয় সরকার, শাসন নয়। এটা কি আপনারা কোনোদিন বলেছেন কাউকে? এগুলো হচ্ছে মৌলিক জিনিসগুলো। কারণ আপনারা মেম্বার আছেন 3 বার 4 বার 5 বার, চেয়ারম্যান হয়েছেন, কিন্তু জিনিসটার ভিতরে কেউ ঢুকছেন না।
এই টিআর খাবেগের সার্টিফিকেট নিবন্ধন এছাড়া কোনো কাজ নেই। দরবার বাইরে যে চিন্তাগুলো করতে হবে সব সিস্টেম নিয়ে, তা এই যে এখন সমিতিটা করেছেন, সমিতি হয়েছে বলেই এই চিন্তাগুলো করার একটা জায়গা হয়েছে, চর্চা হইতে হবে। এগুলো আরও উচ্চতর পর্যায়ে চর্চাগুলোকে নিয়ে যান। খালি অতটুকুর মধ্যে থাকলে হবে না চর্চাটা, এটা একটা সিস্টেম হিসেবে দাঁড় করাতে হবে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে। তার মধ্যে আপনারও একটা ভূমিকা। আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার, এটা কোনো সিস্টেম হিসেবে দাঁড় হয়নি, সিস্টেম হয়নি। এটা হয়েছে কতগুলো প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ একটা প্রতিষ্ঠান, কিছু ইউনিয়ন প্রতিষ্ঠান হয়ে হচ্ছে এটা 1870 সনে চৌকিদারি পঞ্চায়েত, চৌকিদারি পঞ্চায়েত ইউনিয়ন পঞ্চায়েত, ইউনিয়ন পঞ্চায়েতটা পরে ইউনিয়ন বোর্ড, ইউনিয়ন বোর্ডটা পরে ইউনিয়ন কাউন্সিল, ইউনিয়ন কাউন্সিলটা পরে আবার চৌকিদারি, আবার ইউনিয়ন পঞ্চায়েত, আবার ইউনিয়ন পরিষদ। এরকম বিরাট একটা জার্নি, কয়েকশো বছরের জার্নিতে এটা এসছে। কিন্তু এসে কি হয়েছে আলটিমেটলি? এতশো বছরের একটা পুরোনো প্রতিষ্ঠান এখনও বলতেছেন যে আমার বরাদ্দ এই, আমার এটা, তাহলে এটা কী হলো এত বছরে? আমরা এত বছরে কী করলাম জাতি? হ্যাঁ, ইতিহাস আমাদেরকে কি আমাদের কাছ থেকে কী পেল? তো এখন ইউনিয়ন পরিষদ হলো স্বাধীনতার পরে একটা, আর পৌরসভা, দুটো ইলেকশন হলো। আগে ইলেকশন হয়তো আপনারা জানেন, যারা বয়স্ক তারা জানবেন যে আগে ইলেকশন হয়তো বিডি মেম্বার, বেসিক ডেমোক্রেসির মেম্বার ইলেকশন হতো। শুনছেন এটা? বেসিক ডেমোক্রেসির মেম্বার, মৌলিক গণতন্ত্রের মেম্বার। আপনারা তো কোনো কথা বলছেন না, মনে হয় আমার কথাগুলো বুঝতে পারছেন না। আমার কথাগুলো বুঝাতে পারছি না। আমার কথা না বুঝলে বলুন আমি বুঝি নাই, কারণ এগুলো বুঝতে হবে। মনে করেন আমি একটা মাস্টারের মতো পড়াচ্ছি এখন আপনাদেরকে, পরবর্তী যেন আপনারা কথা বলতে পারেন, সেই জন্যই। কারণ কথা যেগুলো বলছেন আপনারা, এই কথাগুলো তো কোনো সমাধান নেই। কোনো ইপি সদস্য মোবাইলে ভিডিও করবেন না, রাখেন ভিডিও। আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমি সব লিখে নিয়েছি, সাংবাদিকরা করেন এগুলো আমি লিখে নিয়েছি, কিন্তু এগুলোর মধ্যে আপনার সমস্যা না, সমাধান নাই। এগুলো একটা সার্কুলারের ব্যাপার, এগুলো এমন কোনো বড় সমস্যা না। টিআর খাবে বাড়াইতে হবে, বাড়াইলে কি আপনার লাভ হবে? কী লাভ হবে আপনার? স্যার ওই জন্যই আমরা চিন্তা করছি যে আসলে তথ্য প্রচারণা দরকার। আমরা বাইসস থেকে বেশ কিছু ওয়ার্কশপ এবং এমন কিছু প্রোগ্রাম করতে চাই যাতে মেম্বাররা জানে যে তাদের কি করার দরকার। রাইট, আমরা ওয়েবসাইট করে অন্য যত টেকনোলজি আছে সবগুলিতে আমরা না, এখন সেই সময়টা আসছে। এখন অনেক শিক্ষিত মানুষজন আপনারা এই মেম্বার হয়েছেন, কিন্তু মেম্বার হয়ে আপনি হতাশ হয়েছেন। কেন মেম্বার হইলাম? তাই না? না, হতাশ হবেন না। এইখানে এটা একটা এফেক্টিভ পথ, এইখানে থেকে আপনাকে অনেক কিছু করতে হবে, এই ডিটারমিনেশন রাখেন। এবং এটা আমরা সরকারের কাছ থেকে নয়, জাতি সমাজ, পুরো জাতি বলবে যে না এদেরকে এই কাজ দেওয়া হোক, তারা এটা করতে না ক্যাপেবল, এইরকম একটা অবস্থানে কিন্তু আপনি জাতিকে আনতে হবে, জাতির মন মানসিকতাকে তৈরি করতে হবে। জাতির মন মানসিকতা তৈরি হইলে কোনো একজন সরকারি অফিসার কি দিল না দিল এটা নিয়ে তো মাথা ঘামানোর আমার কোনো প্রয়োজন নেই, তাই না? মন্ত্রীকে বুঝতে হবে যে আমাকে মন্ত্রণালয় চালাতে গেলে এই লোকগুলোকে আমি অবহেলা করতে পারবো না, তাদেরকে দিতে হবে। কিন্তু আপনারা ডিভাইডেড হয়ে যান, কেউ চেয়ারম্যান আমার ঠিক, আমার চেয়ারম্যান আমাকে প্রজেক্ট দেয়, আমার চেয়ারম্যান খুব ভালো, বাস ফিনিশ। আর কেউ আছে সম্পর্ক করে এমনি বলেন, এমপি যখন আমাদের কাছে আসেন তারা এমপি নিয়ে বহু বিস্তর অভিযোগ করেন, যে এমপি সামনে গেছে তখন কুতুর শুরু হয়ে যায়, আমার এমপি খুব ভালো। এই জাতীয় জিনিসগুলো ছেড়ে দেন, একটু মেজদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। মেরুদণ্ড সোজা করে না দাঁড়ালে আপনার এই কথা কেউ শুনবে না। হ্যাঁ, আমাদের পাইলে আপনারা অনেক কথা বলেন, যে এমপির সামনে পড়ে সাথে সাথে কুতুর করা শুরু করে দেয়। না না, এখন কথা বলবো না, আমি কথা বলেছি, আপনার কথা শুনেছি আমি। পরে বলবেন, আপনি পরে আসলে পরে বলবেন। ভাই আমার কথাটা শেষ করতে দেন। আচ্ছা, আমি কেন বলতেছি এগুলো আপনাদের, এগুলো আমি দীর্ঘদিন ধরে দেখে আপনাদের এই কথাগুলো বলছি। এখন আমরা এই পর্যন্ত যেই চিন্তাভাবনাগুলো করেছি লোকজন, আমি একা, আপনারা কথা বললে তো আমি কথা বলবো না, একদম কথাগুলো শুনতে হবে। আমি একা না, আমার একার কিছু চিন্তা আছে, আমার একার চিন্তা কিন্তু সবার চিন্তা হওয়া লাগবে। সবার চিন্তা যা হবে সেটা দিয়েই কিন্তু কমিশন রিপোর্ট হবে। আমি এককভাবে চিন্তা করে কিন্তু এটা হবে না। সেই জন্য আপনাদের কথাগুলো দিয়ে আসছেন কাগজপত্র, এগুলো আমরা দেখছি, ফাইনালটাও দিব, চেয়ারম্যানরাও দিয়েছেন, অন্যরাও দিচ্ছেন, সবাই দিচ্ছেন। এখানে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, কিন্তু সিস্টেমের খাতিরে কতগুলো জিনিস চিন্তা করা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটার উপর আপনারা মতামত দিবেন, আপনারা মতামত দিবেন। সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা যাই আছে, এটার হচ্ছে একটা সিস্টেম চলছে এখন রাষ্ট্রপতি শাসিত সরকারের আদলে। রাষ্ট্রপতি শাসিত সরকারে কী হয়, সবার গোটা একজন রাষ্ট্রপতি হয়, উনি সব সিদ্ধান্ত নেন।
এখন আমাদের খুব খেয়াল করে শুনবেন, প্রশ্ন করবে কিন্তু স্যার উত্তর দিতে হইব 20 জনে। না, এখন জিনিসটা হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসছে, কারণ আমাদের দেশে আইয়ুব খান সাহেব যে বেসিক ডেমোক্রেসি করেছিলেন, উনি প্রেসিডেন্ট, সামরিক প্রেসিডেন্ট। উনি ঠিক ওনার মতো করে এটাকে সাজিয়েছে ওনার ক্ষমতাকে বৈধ করার জন্য, কারণ উনি তো নির্বাচনটা জনগণ থেকে নেন নাই, নির্বাচনটা করেছেন বেসিক ডেমোক্রেসির মেম্বারদের দিয়ে। এগুলো কি আপনারা জানেন? হ্যাঁ, 80,000 মেম্বার ইলেকশন করতো তারা। 80,000 মানে পূর্ব পাকিস্তানের 40,000, পশ্চিম পাকিস্তানের 40,000, মোট 80,000 মেম্বার। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের মেম্বার, MPA মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, MNA মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, এই সবগুলো নির্বাচন করতো তারা। জনগণের এখনও ভোটাধিকার ছিল না। তাহলে ওনার ক্ষমতাটা নিরঙ্কুশ করার জন্য উনি সংবিধান সংশোধন করে 1962 সনে 56 সংবিধান সংশোধন করে এই সিস্টেমটা দাঁড় করিয়েছিলেন। এর নাম দিয়েছিলেন বেসিক ডেমোক্রেসি, মৌলিক গণতন্ত্র। কি জানি পড়ে গেল বোধহয়, বেসিক ডেমোক্রেসি নাম দিয়েছিল। এখন বেসিক ডেমোক্রেসিরাই সমস্ত ক্ষমতাগুলো এক্সারসাইজ করতো। তার থেকে স্বাধীনতার পরে যেটা হলো যে ইউনিয়ন পরিষদ, ওই ইউনিয়নটাই আসলো ফিরে, কিন্তু ইলেকশনটা পরিবর্তন হলো। ইলেকশনটা হলো সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে, মেম্বার, চেয়ারম্যান সাধারণ মানুষের প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে হবে। একটু চেঞ্জ হলো, কিন্তু কার্যক্রমের মধ্যে কোনো চেঞ্জ হয় না। বেসিক ডেমোক্রেসি যা ছিল ওই জিনিসগুলো এই নতুন অ্যাক্টে উঠিয়ে দেওয়া হয়েছে, কেমন, এবং আর কোনো পরিবর্তন নাই, এটাই চলছে। তাহলে প্রতিষ্ঠান হলো একটা ইউনিয়ন পরিষদ। এরশাদ সাহেব এসে আর কিছুদিন পরে বা 81-82 সনে করলো উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ যেটা করলো, তার সাথে ইউনিয়ন পরিষদ আইনের মধ্যে কোনো উপজেলা নেই, শব্দ আছে নেই, কিন্তু উপজেলা পরিষদ আইনের মধ্যে করা হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হবেন উপজেলা পরিষদের মেম্বার, পৌরসভার মেয়ররা হবেন উপজেলা পরিষদের মেম্বার। এইটা একটা বিধান করে দিল। আর উপজেলা পরিষদ তখন একজন চেয়ারম্যান নির্বাচিত হতো সারা উপজেলা থেকে। আর তখন আপনাদের মনে থাকতে পারে, তখন কিন্তু এমপি ছিল না, তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। তখন চেয়ারম্যানরা বললো যে আমরাই ডিফ্যাক্টো পার্লামেন্ট, আমাদেরকে পার্লামেন্ট মেম্বার ঘোষণা করে দেন, আমরা চেয়ারম্যানগিরি করবো, পার্লামেন্টও হবে। যাই হোক, এটা তো পলিটিক্যাল প্রসেস। উনি পার্টি করলেন আস্তে আস্তে, পার্টির মাধ্যমে জাতীয় পার্টি ইলেকশন হলো। তখন ওই যেই জোর, মানে যেই ইম্পর্টেন্স, প্রয়োজনীয়তা উপজেলা পরিষদের ছিল, ইলেকশন হয়ে এমপি হয়ে যাওয়ার পরে ওই প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল। যখন উপজেলা পরিষদ হলো, তখন ওখানে অনেক বরাদ্দ, অনেক ক্ষমতা, অনেক কিছু। আস্তে আস্তে যেই পার্লামেন্ট হয়ে গেল, তখন ওই এরশাদ সাহেবের পার্লামেন্ট লোকরাই পার্লামেন্টে বসে বললো উপজেলা পরিষদের ক্ষমতা খর্ব করতে হবে। কারণ তার একটা গাড়ি দেওয়া হয়েছে, আমার কোনো গাড়ি নেই, সে সারা উপজেলা গাড়ি নিয়ে ঘুরে আর আমি হাঁটি, এটা বন্ধ করতে হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আয়াত আলী ছিলেন একজন এমপি রাজশাহীতে, প্রবীণ লোক, উনি প্রথমে এটা প্রশ্ন উঠালেন, দিয়ে সব এমপিরা সাপোর্ট করলো। এটা উপজেলা পরিষদের আস্তে আস্তে ধস শুরু হলো, পতন শুরু হলো। যেই উপজেলা পরিষদ হয়ে গেল, তখন কিন্তু ইউনিয়ন পরিষদের গুরুত্ব কমে গেল। বাজেট বরাদ্দটা ইউনিয়ন পরিষদ উপজেলার দিকে চলে গেল, কারণ পলিটিক্যালি তখন উপজেলাকে দরকার চলে গেল, ইউনিয়ন পরিষদের গুরুত্ব কমে গেল। ইউনিয়ন পরিষদ হইচই করলো, কিন্তু লাভ হইল না। তারও আগে যদি ইতিহাস যান, তার আগের ইতিহাসটা কী? তার আগের ইতিহাস হচ্ছে, যখন স্বাধীন হলো, শেখ মুজিবুর রহমান সাহেবের গভর্নমেন্ট আসলেন, তখন তারা একটা ইউনিয়ন পঞ্চায়েত করলো আর একটা রিলিফ কমিটি করলো নমিনেটেড লোক দিয়ে। আগের যারা বিডি মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, এটা বাতিল করে দিল। এখন যেমন এটা হতে যাচ্ছে, কিছু কিছু জায়গায় হয়েছে, আপনারা সংখ্যায় আছেন যে ইউনিয়ন পরিষদ হবে কি না, বাতিল হয়ে গেল। ইতিহাসগুলো জানা দরকার আছে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু আমাদের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নিই না, এটাই শিক্ষা। এখন যেই শেখ মুজিবুর রহমান সাহেব আগের বিডি মেম্বারদের উপর ইউনিয়ন পরিষদ বাতিল করে দিল, টাউন কমিটি বাতিল করে দিল, এখন উনি করলেন ইউনিয়ন পঞ্চায়েত আর রিলিফ কমিটি। ইউনিয়ন পঞ্চায়েতের কাজ হচ্ছে বিচার সালিশ করা, আর রিলিফ কমিটির কাজ হচ্ছে, তখন তো প্রচুর রিলিফ দেশে আসতেছে বিভিন্ন সারা দুনিয়া থেকে, যেহেতু যুদ্ধবিধ্বস্ত দেশ, রিলিফ বন্টন করা। এই কাজটা কেন করলেন? এই করলেন যে এই আগের যে ইউনিয়ন কাউন্সিল ছিল, সেটা মুসলিম লীগ ডোমিনেটেড, সব মুসলিম লীগের মেম্বাররা ওখানে এসে ডোমিনেট করেছে। এখন আমাকে যদি ক্ষমতার মধ্যে ঢুকতে হয়, গ্রামীণ ক্ষমতা কাঠামোতে ঢুকতে হয়, তাহলে আমার এখানে মেম্বার চেয়ারম্যান লাগবে।
সুতরাং রিলিফ দিয়ে তারা আগে নিজের একটা অবস্থান তৈরি করুক, তারপরে আমরা ইলেকশন দেব। রিলিফ কমিটি কাজ করার পরে ইলেকশন দেওয়া হলো, ফলটা হয়ে গেছে উল্টা। কারণ কি, রিলিফ কমিটির লোকরা চুরি চামারি করে এমন একটা অবস্থা করছে, শেষ পর্যন্ত প্রাইম মিনিস্টার নিজেই বললেন যে আমার কম্বল কোথায়, আমার টিন কোথায়। এখানে চাল গম থেকে আরম্ভ করে খেজুর থেকে শুটকি থেকে এমন কিছু জিনিস নাই দেওয়া হয়নি। বাইরে থেকে যা পাচ্ছে, কাপড় চোপড় অনেকে ওখানে বিদেশ থেকে পাঠিয়েছে, এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের দেশের মেয়েরা যা পড়ে না সেসব জিনিসও মেয়েদের জন্য দেওয়া হয়েছে। এরকম অনেক কিছু দিছে, এটা এক জায়গায় পড়ার জন্য, আর জন্য মাথায় পরে বসে আছে। এখন এইরকম অবস্থা গেছে রিলিফ কমিটি চুরি সামারিতে, তাতে করে রিলিফ কমিটি এমন আনপপুলার হয়েছে। রিলিফ কমিটির যে আনপপুলারিটি, এটা ন্যাশনাল গভর্নমেন্টের উপর প্রতিফলিত হয়েছে। এবং রিলিফ কমিটি যে ইলেকশন আসছে সব নতুন লোক এসে গেছে, ওই আগের বিডি মেম্বাররা এসে গেছে। যারা আগে বিডি মেম্বার হিসেবে ছিল, ব্রিটিশ ডেমোক্রেসি ছিল, তারা কিন্তু পুনরায় এসে গেছে। গভর্নমেন্ট পরে গেলো বিপদে, আমি কী চাইলাম কী হলো, তখন ইউনিয়ন পরিষদকে টোটালি ইগনোর করা শুরু করলো, কোনো কাজই দেওয়া হবে না, যেটা আমার লোক না। তখন ইউনিয়ন পরিষদগুলো হতাশ, নির্বাচন করলো ঠিকই, কিন্তু তারা হতাশ কিছু পায় না। পার্টির লোকদের দিয়ে কিন্তু উন্নয়নের কাজ করা শুরু হলো, লাইসেন্স পারমিট পার্টির লোকদের দিয়ে করা হলো। এগুলো আপনারা যারা পুরনো আছেন তাদের মনে থাকতে পারে। এই অবস্থার মধ্যে ৭৫ সনে পরিবর্তন হয়ে গেল। ৭৫ সনে একটা অত্যন্ত কী বলবো বেদনাদায়ক পরিণতি হয়ে এই সব সরকারকে বিদায় নিতে হলো। তারপরে যে গভর্নমেন্ট আসলো, এটা তো সামরিক সরকার, কিন্তু সামরিক নামে প্রথম আসে নাই, আস্তে আস্তে এটা মোরাললেস সামরিক সরকার। এই সরকারের মধ্যে প্রধান হলেন জিয়া রহমান সাহেব। উনি তখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন একজন জাজ, বিচারপতি, কিন্তু উনি ডেপুটি হয়েও উনি মোটামুটি এখানে ক্ষমতা করেছেন, এক্সারসাইজ করেছেন। ওনারা এসে তো দল করবেন, দেশ চালাবেন, এবং দেশে এক পার্টি হয়ে গেছিলো। আমি এগুলো কেন বলছি, এগুলো জানা দরকার আছে, তাইলে আপনি এখনকার কনটেক্সটে কী চাইবেন সেটা বুঝতে পারবেন। আচ্ছা, দল করতে হবে তাদের, কারণ দল করার মতন আইন নেই, এক দল করার আইন তারা রেখে গেছে, পাকশাল, আর কোনো দল থাকবে না। তখন ওইটা উঠেই দেওয়া হলো, মাল্টি পার্টি সিস্টেম দেশে আসলো, বহুদলীয় ব্যবস্থা আসলো, আস্তে আস্তে পার্টি হলো। পার্টি হওয়ার পরে প্রথম গণসংযোগ শুরু করলো। বুঝতে হবে পলিটিক্সটা কীভাবে লোকাল কালকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের লোকরা পলিটিক্স করে, সেটা বুঝতে হবে আপনাকে। ওই পলিটিক্স থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, তাদের উপরে আপনাকে পলিটিক্স করতে হবে। তখনকার গভর্নমেন্টের প্রথম পলিটিক্স শুরু হলো, আওয়ামী লীগ চেয়েছিলেন যে তারা রিলিফ কমিটি দিয়ে গ্রামীণ ক্ষমতা কাঠামোর মধ্যে লোক তৈরি করবেন, তাদেরকে ইলেকশনে দিয়ে ইউনিয়ন পরিষদে ফিরে আসবেন। এটা ব্যর্থ হয়ে গেছে। এসে গেছে কারা? এই ফাঁদের আমাদের লোকগুলো এসে গেছে, বিডি মেম্বাররা এসে গেছে, কারণ তাদের সাথে মানুষের একটা সম্পর্ক হয়ে গেছিলো। তো জিয়া রহমান সাহেবের ওই মার্শাল ল আসার পরে ওনারা তো শুরু করলেন রাজনীতি করবেন, দল করবেন। এটা আমি কোনো দলের উপরে নিজের স্পার্শন দিচ্ছি না, দলের উপর কোনো সমালোচনা করছি না, এটা বাস্তব হিস্ট্রিক্যাল ফ্যাক্টটা বলছি। তখন তারা শুরু করলো, প্রথম জনসংযোগ যেটা শুরু করলো ওই সরকার, এটা কাদের দিয়ে? এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে ডিভিশনে ডেকে ডেকে প্রথম গণসংযোগ শুরু হলো। তাদেরকে একটা আইডিয়া দেওয়া হলো যে আমরা এই সরকার যত কাজ করবে সব তোমাদের দিয়ে করা হবে। লোকগুলো ভরসা পেল, আইয়ুব খান যেভাবে করতো নিশ্চয়ই এই গভর্নমেন্টটা যেভাবে করবে। সবাই খুব বাক্স ভর্তি করে ওই গণভোটে ভোট দিয়ে দিল। ৭৭ সনের মে মাসে গণভোট হলো, গণভোটে ভোট হয়ে রাষ্ট্রপতি হলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে এবার রাজনৈতিক দল করা শুরু হলো। যে রাজনৈতিক দল হয়ে গেল, এমপির ইলেকশন হয়ে গেল, তখন দে হ্যাভ ফরগটন, তখন তারা কিন্তু আপনি ভুলে গেল, কারণ অন্যদিকে চলে গেছে এমফাসিস। আচ্ছা, এখন এই জিনিসটাও ইউনিয়ন পরিষদের লোক হজম করতে পারছিল না, কিন্তু কিছু করতেও পারছিল না। তার উপরে একটা বোঝার উপর সাকেরাটির মতো আসলো কি গ্রাম সরকার। তখন ইউনিয়ন পরিষদের লোক আরও উদ্বিগ্ন হয়ে গেলো, এটা আবার কি আসলো? গ্রাম সরকার আসলো। গ্রাম সরকার কোনো কাজ করতে পারে নাই, কোনো কাজ দেওয়াও নাই। এটা আপনাদের ওয়ার্ড সভার মতো, কিছু হয় নাই। কিন্তু ইন দি মেইন টাইম জিয়া রহমান ওয়াজ কিল্ড, শহীদ হয়ে গেলেন। আসলো এরশাদ এসে চিন্তা করলো আইয়ুব খান পলিটিক্স করেছে ইউনিয়ন কাউন্সিল নিয়ে, জিয়াউর রহমান চেয়েছিলেন গ্রাম সরকার নিয়ে শুরু করবেন, গ্রাম থেকে শুরু করবেন। আমি এখন কোথায় যাই? খালি আছে কোথায়? উনি দেখলেন যে উপজেলাটা খালি আছে বা থানাটা খালি আছে, তাহলে আমার পলিটিক্সটা হবে থানা থেকে।
এটা আরেকটু আপগ্রেড। তখন উনি করলেন যে মান উন্নীত থানা করলেন, মান উন্নীত থানা। প্রথম নাম ছিল এটার মান উন্নীত থানা। ওই থানার প্রশাসক ছিলেন TNO। সিলেট থেকে তো কেউ আসে নাই? সিলেট থেকে কেউ আসেন? হ্যাঁ বসেন। সিলেটের লোকরা বলতো টেনু সাপ, TNOকে বলতো টেনু সাপ। তো পরে তো UNO হয়ে গেলো, এটা অনুসাপ হয়ে গেলো তখন। হ্যাঁ UNOটা অনুসাপ হয়ে গেল। আমি বলতেছি এগুলো সবটা হচ্ছে যারা যখন সেন্ট্রাল গভর্নমেন্টে ছিলেন তাদের এক ধরনের রাজনীতি, এবং আপনারা তার ভিকটিম বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে। এখন কতবার ব্যবহৃত হবেন? আপনি চালাক হবেন না? আপনি বুদ্ধিমান হবেন না? তাহলে এতগুলো ইতিহাসের এগুলো গেল আপনাদের উপর দিয়ে, কিন্তু এই ইতিহাসের মেমোরি কি আপনাদের আছে? আপনি খালি গম, টিয়ার, খাপিকা, এর বাইরে যাচ্ছেন না কেন? আপনার ইতিহাস তো বুঝতে হবে তো। আচ্ছা, এখন যাই হোক, এখন দেশে বলতেছিলাম যে লোকাল গভর্নমেন্টের সিস্টেম নাই, কতগুলো প্রতিষ্ঠান হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো পরস্পর বিচ্ছিন্ন। প্রতিষ্ঠান কি? ছিলেন ইউনিয়ন পরিষদ, মাঝখানে আসলো উপজেলা পরিষদ, তারপরে 2016-তে নির্বাচন করলো একটা জেলা পরিষদ। অথচ জেলা পরিষদ ইজ এ ভেরি ওল্ড ইনস্টিটিউশন, অত্যন্ত শক্তিশালী একটা প্রতিষ্ঠান। ব্রিটিশ টাইম থেকে 1885 সাল থেকে জেলা পরিষদ হয়েছে। জেলা পরিষদের ভবনগুলো দেখেন কি সুন্দর, কবে থেকে এখন ভেঙে পড়তেছে অনেক জায়গায়। জেলা পরিষদ ভবন ছিল, জেলা পরিষদের কাছে স্বাস্থ্য ছিল, শিক্ষা ছিল, পশু সম্পদ বিভাগ ছিল, অনেকগুলো ডাক বাংলো ছিল সারা জেলায়। এটা অত্যন্ত শক্তিশালী একটা প্রতিষ্ঠান ছিল ব্রিটিশ টাইম থেকে। পাকিস্তান টাইমে এটা চেঞ্জ করা হয় নাই, কিন্তু ক্ষমতা কমিয়ে দিয়েছিল। জেলা পরিষদের চেয়ারম্যান করা হয়েছিল ডিসিকে, আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতো বেসিক ডেমোক্রেসি দ্বারা। ভাইস চেয়ারম্যান মেম্বাররা ভাইস চেয়ারম্যান বানাইতো। এইভাবে গিয়ে এটা হয়েছে। এর মধ্যে পৌরসভা ছিল, আগে থেকে ছিল। পৌরসভাটা কিন্তু ব্রিটিশের কিন্তু প্রথম সৃষ্টি, ইউনিয়নের আগে। পৌরসভাটা কিন্তু 1688 সনে পৌরসভা হয়ে গেছে 3টা জায়গায়, চেন্নাই, মাদ্রাজ, যেটা মাদ্রাজ, বোম্বাই, এখন মুম্বাই, আর কলকাতা। এই 3 জায়গাতে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু পৌর সেবা চালু করেছিল। কারণ তারা ওখানে থাকবে, ব্যবসা করবে, তো ওখানে মশায় কামড়ায়, রাস্তায় বাতিরে অন্ধকার। তাহলে তারা কী করলো, তার দেশের অনুকরণে তারা কিন্তু এই 3টে জায়গাতে পৌরসভা করেছিল। সেই হিসেবে পৌরসভাটা কিন্তু ইউনিয়ন পরিষদের আগে হয়েছে, তারপরে কিন্তু জেলা পরিষদ আসছে কোনো কোনো জায়গায়। কিন্তু ফাইনালি লোকাল গভর্নমেন্টের একটা সুন্দর সিস্টেম দাঁড় করা হলো লর্ড রিপন 1882 সনে এসে, লর্ড রিপনের রেজলিউশনের মাধ্যমে, এবং 1885 সাল থেকে এটা মোরাললেস ইমপ্লিমেন্ট হওয়া শুরু হলো। তারপর তো এই জার্নি আসছে। আমরা এখন এসে বাংলাদেশে আসি, এখন আসলে দেখা যাচ্ছে কী হয়েছে। আমি যেটা বললাম, কথা বারবার বলছি, এটা যেন আপনাদের মনে ঢুকে। আমাদের দেশে কতগুলো প্রতিষ্ঠান আছে, সিস্টেম নাই। একটা ইউনিয়ন পরিষদ আছে, একটা উপজেলা পরিষদ আছে, একটা জেলা পরিষদ আছে। একটার সাথে একটা সম্পর্ক ঠিকভাবে নির্মিত না। আন্তঃপ্রতিষ্ঠানের যোগাযোগ নাই, আন্তঃপ্রতিষ্ঠানের সহযোগিতা নেই। ফাইন্যান্সের ক্ষেত্রে, প্ল্যানিংয়ের ক্ষেত্রে, বাজেটিংয়ের ক্ষেত্রে 2-3টার মধ্যে সংযোগ নাই। আর আইনগুলো একজনের একটা। আপনার ইউনিয়ন পরিষদ আইন একরকম, উপজেলা পরিষদ আইন একরকম। আপনারা 13জন মেম্বার, 13জন থাকেন, একজন চেয়ারম্যান সহ নির্বাচিত হয় মেয়ররা 2 রকম ভোটে। মহিলারা একটা ভোট দেয়, পুরুষকে একটা ভোট দেয়, চেয়ারম্যানকে একটা ভোট দেয়। উপজেলায় গেলে 3টা ভোট দেন, ওখানে 3জন নির্বাচিত হন, একটা কনস্টিটুয়েন্সি, পুরা থানা। আচ্ছা, এখানে কি হচ্ছে, পুরা থানাতে ইলেকশন করার কারণে এমপি ইজ থ্রেটেন্ড। এমপি সবসময় বিতে থাকেন যে এই কখন আমাকে আবার উল্টায়, যার ফলে একটা ফ্রিকশন শুরু হয়ে গেছে। আমার লোকাল গভর্নমেন্টের এই এত বড় ইলেকশন করার দরকার কি, তাই না? আর 3টা হবে কেন? এটা পরিষদ কোথায়? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্বাচিত তার পরিষদের জন্য, এটা তো উপজেলা নির্বাচিত হয়নি। আমাকে একটু 1 কাপ চিনি দিয়ে চা লাগবে, আমার একটু সুগার প্রবলেম হচ্ছে। চিনি না দিলেও চলো, আমার কাছে আছে চিনি। 1 কাপ চা নিয়ে আসলে হবে, কাউকে বলে দেন। তাহলে উপজেলা